হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, আচ্ছা। আহ, আমরা আসলে কেমন আছি সবাই? হ্যাঁ, আচ্ছা। হুম। সো হ্যাঁ, আমরা সবাই আসলে কেমন আছি? হ্যাঁ, আমরা আস্তে আস্তে মানুষজন একত্রিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে আজকে আমার, সরি। দাঁড়াও, সবগুলো জিনিস একসাথে সেট করে আমরা শুরু করতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো আমরা আসলে সবাই কেমন আছি, ঠিক আছে? সো করোনা ভাইরাস আসলে কয়দিন থাকে এই টাইপের জিনিসপত্র আসলে আমাকে জিজ্ঞেস করলে আমি একটু মানে আনইজি ফিল করি, কারণ আসলে জিনিসটা কয়দিন ধরে থাকবে বা কেমন কি হইতে পারে আসলে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। সো আমরা যেন যে যেখানে আসি নিজের বাসায় বলো অথবা গ্রামে, সে যেন সেখানে থেকে কি থাকি বলো, সেফ থাকি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আর এই তো আমরা অনেক মানুষ অলরেডি চলে আসছি এখানে। তো আমাদের আজকের এই সকালের ক্লাসটা কিসের উপর বলো দেখি? আমাদের আজকের এই সকালের ক্লাসটা কিন্তু ছিল হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি তোমার জৈব যৌগের উপর, ঠিক আছে? জৈব যৌগের উপর অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে, মোটামুটি কয়টা 12টা ক্লাস হয়ে গেছে। আজকে জৈব যৌগের কত নম্বর ক্লাস বলো? 13 নম্বর ক্লাস, ঠিক আছে? সো এই, আর যারা আমরা ক্লাসে চলে আসছি আমরা একটা কাজ করি, আমরা আমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট, নিউ সেকেন্ড ইয়ার সবাইকে একটু কমেন্টে ট্যাগ করি এবং জানিয়ে দেই যে আমরা আসলে ক্লাসটা শুরু করতেছি। তোমরা একটা কাজ করতে পারো, ক্লাসটাকে একটু শেয়ার করতে পারো, প্রমোট করতে পারো, যেন আমরা বেশি মানুষ মিলে এই প্ল্যাটফর্মে ক্লাসটাকে যেন আগায় নিতে পারি। ওকে, আচ্ছা। তো জৈব যৌগের আজকে 13 না, আজকে আসলে 14 নম্বর ক্লাস, কারণ 13টা ক্লাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো জৈব যৌগের আসলে আজকে কয় নম্বর ক্লাস বলো? 14 নম্বর ক্লাস, ঠিক আছে? আমি আমার খাতা দেখলাম। সো হ্যাঁ, আমরা ক্লাসগুলো করতেছিলাম এবং ক্লাসগুলো করে করে আমরা আসলে সামনে যাচ্ছি। তো যেটা তোমাদেরকে মনে রাখা লাগবে যে ক্লাসগুলো তোমরা শুধু আমার সাথে করলেই হবে না, বাসাতে জিনিসগুলো কিন্তু একটু নিজেও প্র্যাকটিস করতে হবে। শুভ্রদেব, অমি, দেন হচ্ছে রাতুল, মুন, জারিফ, বর্ণা, ফারহানা, সাদিয়া, সিলমি, মীর, উপমা, ঠিক আছে? দেন হচ্ছে রাইসা, রিসা, তোসরা, ঠিক আছে? দেন হচ্ছে তানজিম, অমি, ঠিক আছে? দেন হচ্ছে নাইমা, স্বর্ণা, ঠিক আছে? দেন হচ্ছে প্রীতম, আবদুল্লাহ, তমা দাস, আলিফ, ঠিক আছে? সো হ্যাঁ, সাজিদ, ফারহান, ঐশী, আসিফ, সুমাইয়া, নওশিন, অথই, সো অনেক মানুষ আমরা ক্লাসে চলে আসছি। আমরা লেট না করে ক্লাসটাকে সামনে নিয়ে যাই। আজকে 2টা ক্লাস আমাদের আমাদের এই সকালের ক্লাসটা কিসের উপর বলো? কেমিস্ট্রি, জৈব যৌগের উপর, এবং দুপুর আরেকটা ক্লাস আছে যেটা তোমরা জানো, আমরা এখনো কি বলো, সি প্রোগ্রামিং করছিলাম। সো এই দুইটার উপর ইনশাল্লাহ হবে। সো এই, আচ্ছা আচ্ছা, দেন চলে আসছে হচ্ছে আমাদের সারা, সারা, সাজ্জাদুর রহমান, লামিয়া ইসলাম, ঠিক আছে? সো সবাই চলে আসছে, আসো আমরা লেট না করে জৈব যৌগ ক্লাসটাকে সামনে আগাই নিয়ে যাই। সো জৈব যৌগ, ওকে, আচ্ছা। সো জৈব যৌগের আজকে কয় নাম্বার ক্লাস বলো? জৈব যৌগের আজকে হচ্ছে পার্ট হচ্ছে কত, 14, 14 নম্বর ক্লাস, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা একটু ভালো করে পড়াশোনা করব এবং যেটা বললাম আজকের ক্লাস শেষে আমরা অবশ্যই সেটা কি করব বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যারা ওদের স্টুডেন্ট ছাড়া গ্রুপে অ্যাড করে না, আচ্ছা আচ্ছা, যাক। সো আসো, সো আমরা যেটা বললাম জৈব যৌগ আজকে হচ্ছে পার্ট কত বলো? 14, আচ্ছা। সো পার্ট 14-এর এই ক্লাসটা আমরা একটু দেখব, পার্ট 13টা তোমাদেরকে একটু দেখাই নিচ্ছি। এবং আজকের ক্লাসে ওই যে ভাইয়া আমরা যেন একটু মনোযোগ দিয়ে করি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস থাকবে আজকে। তো যেহেতু টপিকসগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই কি বলো, আমাদের পড়তেও হবে কি কি একটু গুরুত্ব দিয়ে, ঠিক আছে? তো যদি গুরুত্ব দিয়ে পড়ো এই জিনিসগুলো আসলে কোনো ব্যাপারই না, ঠিক আছে? যারা কমেন্ট সেকশনে আছো আমাদের টিম মেম্বাররা, তোমরা কিন্তু অবশ্যই কি বলো জিনিসটা আসলে লিখে দিও, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো হ্যাঁ, যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা রাখছি তোমরাও সবাই যে যেখানে আছো ভালো আছো,
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো এই গেল হচ্ছে কথাবার্তা। আচ্ছা, তো এবার আসো পার্ট 13-এর পার্টটা তোমাদেরকে একটু ভাইয়া হালকার উপর ঝাপসা একটু দেখাই নিতে যাচ্ছিলাম, কারণ তাহলে তোমাদের জন্য সামনে আজকের পার্টটা বুঝতে কি হবে, সুবিধা হবে। দেখো আমরা কি পড়ছিলাম, আমরা বেনজিনের রেসপেক্টে বেনজিনের পার্শ্ব শিকলের কথা পড়ছিলাম, ঠিক আছে। বেনজিনের পার্শ্ব শিকল পড়ছিলাম, দেন কি পড়ছিলাম বলো, বেনজিনের অ্যাটমেটিক নিউক্লিয়াস পড়ছিলাম, বেনজিনের তোমার 6টা পজিশন পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অর্থ প্যারা মেটা, ঠিক আছে, এরকম একটা পার্শ্ব শিকল হলে 6টা পজিশন ছিল। এবং এর মধ্যে আমাদের দুইটা ভাগ ছিল, একটা ছিল বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, আর একটা ছিল বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। সো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপের আরেকটা নাম ছিল অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, আর নিষ্ক্রিয়কারী গ্রুপের নাম ছিল হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে। আচ্ছা, তো জিনিসটা তোমাদের একটু দেখাইনি, আমি আজকের পার্টটা শুরু করি, লাস্টের পার্টটা। সো দেখো লাস্টের পার্টে আমি তোমাদেরকে যেটা দেখাইছিলাম, ধর, আচ্ছা দাগ থেকে সাবিয়া, হ্যাঁ। আচ্ছা, সো দেখো লাস্টের পার্টে তোমাদেরকে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে তোমার, যেমন দেখো এই যে অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক। সো আমরা এখানে একটা ইউনিক রুল শিখছিলাম, মনে আছে নিশ্চয়ই, সবার নাম কি ছিল, পাতকোনা রুল। রুলটার নাম ছিল পাতকোনা রুল, ঠিক আছে। ওকে, অ্যামিনোমূলক ছিল অর্থপ্যারা নির্দেশক, দেন আবার আরেকটা কি ছিল, মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক। সো মিথাইল মূলক, সে দেখো নর্মালি অর্থপ্যারা নির্দেশক কারা হইতো, যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকতো, যেমন অ্যামিনো মূলক অর্থপ্যারা নির্দেশক, এরপরে অ্যালকোহল ওএইচ মূলক কি বলো অর্থপ্যারা নির্দেশক। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা। সো দেখো এটা একটু মনে রাখো জিনিসটা। সো এরপর দেখো এই যে এখানে মিথাইল মূলক, মিথাইল মূলকে কার্বনে কিন্তু কোনো মুক্ত জোন নাই, এই জন্য কার্বন কিন্তু এখানে ভাইয়া বন্ডের ইলেকট্রন এখানে দেয় পাতে এবং কোনা, পাত কোনা পাত কোনা, এভাবে 5টা পজিশন, এটা যা এক্স্যাক্টলি এটা হতা। তো দেখো দুটোর মধ্যে কিন্তু বেসিক কোনো ডিফারেন্স নাই, জাস্ট এখানে নাইট্রোজেন দেয় মুক্তজোড় ইলেকট্রন, এখানে কার্বন দেয় বন্ডের ইলেকট্রন। সেই বন্ডের ইলেকট্রন যে দেয়, এই বন্ডের ইলেকট্রন দেয়াটাকে বলা হয় বন্ধনবিহীন অনুরণন বা হাইপার কনজুগেটিভ। মনে রাখবা ভাইয়া, এই বন্ডের ইলেকট্রন দেওয়ার নাম কি বলো, বন্ধনবিহীন অনুরণন বা হাইপার কনজুগেটিভ। এই জিনিসটা যদি তোমার মনে মনে থাকে তাইলে কিন্তু তোমার আসলে চলবে। আচ্ছা আচ্ছা, সো খেয়াল রাখো এই জিনিসটা যেন আমাদের আসলে ভুল না হয়। আচ্ছা আচ্ছা, সো বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার আসো আজকের দিনের পার্ট আমরা শুরু করি। আজকের দিনে আমাদের প্রথম পার্টের নাম হচ্ছে নকিং, ঠিক আছে, ঠক ঠক ঠক, ঠিক আছে। দরজায় আমরা কি করি, ঠক ঠক শব্দ করলে সেটাকে আমরা কি বলি, যে দরজায় কে নক করতেছে। সো জিনিসটার নাম আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি বলো, নকিং, ঠিক আছে। যারা আমাদের তোমার কি বলবো ইয়েরা আছো, তারা একটু কমেন্ট সেকশনে সংজ্ঞাটা লিখে দিও, আমি বলে দিচ্ছি ভাইয়া, কমেন্ট সেকশনে অবশ্যই তুমি সংজ্ঞাটা ওদেরকে লিখে দিবা। নকিং, নকিং কাকে বলে, ঠিক আছে, নকিং, এবং ইন এক্স্যাক্টলি ওই রকম বানান। আচ্ছা, সো নকিং, ওকে, আচ্ছা, সো নকিংটা একটু লিখে নিও, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে যেটা বলতে চাচ্ছিলাম, যে জ্বালানি তেলের অসম্পূর্ণ দহনের ফলে গাড়ির ইঞ্জিনে সৃষ্ট ধাতব শব্দকে নকিং বলে, ঠিক আছে। যেমন ধরো আমরা যখন গাড়িতে উঠি বা বাসে উঠি তখন কি হয়, বাস যখন চলে দেখবা ইঞ্জিনের একটা প্রকট মানে প্রচন্ড বিকট শব্দ হয়, ঠিক আছে, ঘ্যার ঘ্যার শব্দ করে, বা স্টার্ট নেওয়ার সময় একটা কি বলো শব্দ করে, এই শব্দটাকে কি বলি বলো, নকিং বলি, ঠিক আছে, খেয়াল রেখো। সো দেখো আমি ভাইয়া অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে, ঠিক আছে। সো সাজিদ লিখছে যে ক্রাশকে নক দেয়াকে নকিং বলে না ভাইয়া, ঠিক আছে, যেটা অমি লিখছে সেটা আসলে। সো এই নকিংটা আসলে কেন হয় শোনো, আমরা জ্বালানি হিসেবে কি ইউজ করি বলো, পেট্রোল ডিজেল মোবিল, ঠিক আছে। সো এগুলো আসলে ইউজ করি। সো এখানে কিন্তু আসলে সবসময় কি হয় না বলো, টোটালি 100% জ্বালানি আমরা আসলে ইউজ করি না। জ্বালানির সাথে অনেক কি বলো তোমার অপদ্রব্য, অনেক আজে বাজে জিনিসপত্র, সেগুলা কিন্তু জ্বালানির সাথে কি থাকে বলো, অ্যাডেড থাকে, ঠিক আছে। তো জ্বালানির সাথে কি থাকে, অনেক তোমার যেটাকে বলবো
আজে বাজে ধরো তোমার বেনজিন যোগ করে, অ্যালকোহল যোগ করে, মানে যেগুলো জ্বালানি না সেগুলোও যোগ করে, ঠিক আছে। তো বাংলাদেশে তো বলে, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কি বলো, ভেজালের মধ্যেও কি আছে বলো, ভেজাল আছে, ঠিক আছে। সো যাই হোক ভাইয়া, সো এই জন্য ভেজাল যদি আমরা ইউজ করি, সো ভেজাল ইউজ করলে কিন্তু কি হয় ভাইয়া বলো, আমাদের ইঞ্জিনের যে জ্বালানিটা আমরা দেই সেটা ঠিকভাবে পড়ে না, ঠিক আছে। সো ইঞ্জিনের জ্বালানিটা যদি ঠিকভাবে না পড়ে তখনই কিন্তু এই শব্দটা হয়। সো এই নকিং এর মেইন রিজনটা কি বলো, এই মানে তোমার অবিশুদ্ধ জ্বালানি। সো জিনিসটা যেন মনে থাকে। সো নকিং এর শব্দ দেখো আমি লিখে দিছে, নকিং জ্বালানি তেলের অসম্পূর্ণ দহনের ফলে গাড়ির ইঞ্জিনে সৃষ্ট ধাতব শব্দকে নকিং বলে, ঠিক আছে। আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো নকিং গেল, নকিং এর পরে যে পার্টটা আসে সেটার নাম হচ্ছে অকটেন নাম্বার। কি নাম্বার বলো, অকটেন নাম্বার, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো নকিং এর পরের পার্টটা হচ্ছে অকটেন নাম্বার। আসো এবার চলে যাচ্ছি অকটেন নাম্বারে। অকটেন নাম্বার সংজ্ঞাটা লিখে দিও অমি। আচ্ছা, সো নকিং শিখলাম আমরা, নকিং এর পরেরটা হচ্ছে অকটেন নাম্বার। অকটেন, অকটেন নাম্বার দেখবা বিভিন্ন তোমার ফুয়েলিং স্টেশনে, ঠিক আছে, ফুয়েল স্টেশন যেখান থেকে আসলে সিএনজি পাম্প অথবা ধরো মানে ডিজেল, অথবা যেখান থেকে আমরা ডিজেল গাড়িতে বা মোবিল টোবিল এগুলা নেই, ঠিক আছে। তো সেখানে জিনিসটা কি নাম বলো, ফুয়েল স্টেশনগুলোতে দেখবা তোমার এই অকটেন বিক্রি করে, ঠিক আছে। সো অকটেন আসলে কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো অকটেন কাকে বলে, অকটেন যেটাকে বলে আমি বলতেছি তোমাকে, যে কোনো একটা মানে জ্বালানিতে আমরা অনেক কিছু ইউজ করি, তোমার পেট্রোল, ডিজেল, মোবিল, অকটেন, ঠিক আছে, বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, এগুলো অনেক কিছু আসলে ইউজ করা হয়। সো কোনো একটা জ্বালানিতে কত পার্সেন্ট আইসো অকটেন আছে সেটাকেই তার মানে কত পার্সেন্ট মানে শতকরা কত ভাগ কি আছে আইসো অকটেন, শতকরা কত ভাগ আইসো অকটেন আছে সেটাই হচ্ছে তার কি বলো অকটেন নাম্বার। মনে রাখো বন্ধুরা, দেখো আমি ভাইয়া লিখে দিছে যে কোনো একটি জ্বালানিতে কত পার্সেন্ট আইসো অকটেন রয়েছে সেটিকে ওই জ্বালানির কি বলে বলো, অকটেন নাম্বার বলে, ঠিক আছে। কোনো জ্বালানিতে কত পার্সেন্ট আইসো অকটেন রয়েছে সেটিকে ওই জ্বালানির অকটেন নাম্বার বলে, ঠিক আছে। মনে থাকবে সবার ইনশাল্লাহ, ঠিক আছে। সো অকটেন নাম্বার মনে থাকবে। এই যে দেখো তোসরা, অনিক, মানে অমি সবাই আসলে লিখে দিছে। তো জিনিসটা একটু দেখো। যাই হোক, অনিক দেওয়ানজি আগের ক্লাসগুলো আমাদের ইউটিউবে আপলোড করা আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো হ্যাঁ হ্যাঁ, সো যেটা বললাম, নকিং এর সংজ্ঞা তুমি যদি এটা লেখো তাহলেও চলবে, অথবা যদি বড় করে লিখতে চাও আমি দুইবার পরে তোমাকে বলতেছি, অকটেন নাম্বার, ঠিক আছে। সো কোনো একটা জ্বালানিতে মনে রাখবা অকটেন নাম্বার যত বেশি হয় ওই জ্বালানি তত বেশি উৎকৃষ্ট জ্বালানি, ওই জ্বালানি তত বেশি কি বলো, উৎকৃষ্ট জ্বালানি, ওকে। সো যেটা বললাম তোমাকে যে কোনো পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহারের ফলে ইঞ্জিনে যে পরিমাণ ধাক্কা বা নকিং সৃষ্টি হয় সেই একই পরিমাণ নকিং সেই ইঞ্জিনে সৃষ্ট করতে ব্যবহৃত আইসো অকটেন ও এনহ্যাপটেনের মিশ্রণে ব্যবহৃত আইসো অকটেনের শতকরা পরিমাণকে অকটেন নাম্বার বলে, ঠিক আছে। যে জ্বালানির অকটেন নাম্বার যত বেশি সেটি জ্বালানি হিসেবে তত বেশি কি বলো, উৎকৃষ্ট। সো তুমি যদি ডিরেক্টলি এটা লেখো তাও কিন্তু চলবে, ঠিক আছে। এটা ওরা সংজ্ঞায় লিখে দিছে, ওরা সংজ্ঞায় কি লিখে দিছে বলো, যে কোনো জ্বালানিতে, খেয়াল করো কি বলবো বলো, অকটেন নাম্বার, যে কোনো জ্বালানিতে শতকরা কত ভাগ আইসো অকটেন রয়েছে সেটিকে ওই জ্বালানির অকটেন নাম্বার বলে, ঠিক আছে, ওকে। আর এখানে একটা জিনিস মনে রাখবা, যে কোনো জ্বালানির অকটেন নাম্বার যত বেশি হয় জ্বালানিটি তত বেশি কি বলো, উৎকৃষ্ট, জ্বালানিটা তত বেশি কি বলো, উৎকৃষ্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তার মানে কি, একটা ব্যাখ্যা পরীক্ষাতে আসে, তোমার বোর্ড পরীক্ষাতে আসে যে কোন জ্বালানির অকটেন নাম্বার 80 বলতে কি বুঝো, কোন জ্বালানির অকটেন নাম্বার কি বলো, 80 বলতে কি বুঝো। সো অকটেন নাম্বার 80 বলতে বোঝায় যে ওই জ্বালানিতে কি আছে বলো, তোমরা এইভাবে লিখবা, 80% আইসো অকটেন এবং 20% এনহ্যাপটেন, ঠিক আছে। আমি লিখে দেখাচ্ছি তোমাকে, যে অকটেন কত বলো, অকটেন নাম্বার
অক্টেন নাম্বার কত? 80। অক্টেন নাম্বার 80 বলতে বোঝায়, ওই যে বললাম শতকরা কত ভাগ আইসো অক্টেন আছে সেটাই কিন্তু তোমার কি অক্টেন নাম্বার। সো অক্টেন নাম্বার 80 বলতে বোঝায় 80% আইসো অক্টেন। ওকে, 80% আইসো অক্টেন প্লাস হচ্ছে 20% এন হ্যাপটেন। ওকে, আচ্ছা, তো জিনিসটা একটু লিখে নিও, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে স্ক্রিনে। দেখো এখানে, সো হ্যাঁ, কি বললাম বলো? অক্টেন নাম্বার 80 বলতে বোঝায় কি বলো? 80% আইসো অক্টেন, 80% আইসো অক্টেন, 20% এন হ্যাপটেন। মনে থাকবে? সো এটা পরীক্ষায় অনেক আসে যে অক্টেন নাম্বার 80। সো এখানে 80 বলছে দেখে ভাই 80 আর 20 লিখছি। যদি তোমাদেরকে এখানে 30 বলতো, 30 বললে 30 না সরি, অক্টেন নাম্বার 70 বলতে কি বোঝায়? তখন লিখতাম 70% আইসো অক্টেন, 30% এন হ্যাপটেন। ওকে, আচ্ছা, সো অক্টেন নাম্বার 80 বলতে বোঝায় 80% আইসো অক্টেন, 20% এন হ্যাপটেন। ওকে, আচ্ছা, সো এখন এখন যেহেতু শোনো, সো এখন শোনো, এখন আমরা কি চাবো বলো? অক্টেন নাম্বার তো আমরা দেখলাম, এখন আমরা কি চাবো? বাই এনি হাউ অক্টেন নাম্বার যেন আমরা বাড়াইতে পারি, কারণ অক্টেন নাম্বার যত বেশি জ্বালানি কি বলো তত বেশি কি উৎকৃষ্ট। ঠিক আছে, সো তোমরা একটা জিনিস লিখে জানাও তো দেখি, যদি কোনো জ্বালানির অক্টেন নাম্বার আমি বলি 60% বা অক্টেন নাম্বার 60, এটাকে পার্সেন্টেজ দিয়েও লেখে আবার নর্মালিও বলে। সো অক্টেন নাম্বার 60 বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে, ওকে, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও অক্টেন নাম্বার 60 বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, সবাই একটু কমেন্ট সেকশনে জিনিসটা লিখে জানাও যে অক্টেন নাম্বার 60 বলতে কি বোঝায়। ওকে, আচ্ছা, সো গেল এটা অক্টেন নাম্বার ইয়ের পার্টটা, 80 পার্টটা। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো এবার এবার আমরা যেটা বললাম যে হ্যাঁ, সো অক্টেন নাম্বার এটা দুইভাবে বলে, যে অক্টেন নাম্বার বৃদ্ধির উপায় অথবা আরেকটা বলে অক্টেন নকিং হ্রাসের উপায়। দুইটা জিনিস একসাথে। কি কি বলো? একটা হচ্ছে নকিং হ্রাসের উপায়, নকিং হ্রাসের উপায়। সো নকিং হ্রাসের উপায় হচ্ছে অক্টেন নাম্বার বৃদ্ধি করা। ঠিক আছে, সো নকিং হ্রাসের উপায় অথবা কি বলো? অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়। অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়। সো দুইটা জিনিস আসলে এক্স্যাক্টলি কি বলো? সেম। সো নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায় মনে থাকবে ভাইয়া। নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার কি বলো? বৃদ্ধির উপায়। ঠিক আছে, হ্যাঁ, অনেকে সুন্দর লিখছো। প্রীতম 60% আইসো অক্টেন। ঠিক আছে, ওকে, তমা দাস তোমারটাও ঠিক আছে। মিথিলা লিখছে 60% আইসো অক্টেন, 40% এন হ্যাপটেন। পারফেক্ট। রাইসা রিসা তোমারটাও ঠিক আছে। ঠিক আছে, শুভ্রদেব ঠিক আছে। লামিয়া শাওরিন তোমারটা ঠিক আছে। এরপর হচ্ছে মাহমুদুল আদিব, ফারহানা সাদিয়া, তানজিম, অমর্ত্য সাহা, দেন হচ্ছে মুন, সুমায়া নওশিন, অথই, ঠিক আছে, সিলমি, সবারটাই আসলে ঠিক আছে। সো অক্টেন নাম্বার স্নিগ্ধা সবারটা ঠিক আছে। সো অক্টেন নাম্বার 60 বলতে বোঝায় 60% আইসো অক্টেন এবং 40% কি বলো? এন হেপটেন। ওকে, সো এবার হচ্ছে আমাদের টাইটেল হবে নকিং হ্রাসের উপায়। এটার 3-4টা পয়েন্ট থাকবে, 12 বেশি থাকতে পারে। নকিং হ্রাসের উপায়, দুইটা জিনিস সেম জিনিস মনে রাখবা। নকিং হ্রাসের উপায় অবলিক দিয়ে লিখবা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়। ঠিক আছে, সো সো খেয়াল করো, নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার কি বলো? আচ্ছা, বৃদ্ধির উপায়, খেয়াল রেখো। সো নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়। ওকে, থ্যাংক ইউ সারা, আলিফ, ঠিক আছে, দেন হচ্ছে প্রীতম, তোমাদের সবারটা ঠিক আছে। হাসিফ লিখছে, খেয়াল করো, যে পুরো টেস্ট পেপার সলভ করে বুঝলাম ভাইয়া জৈব যৌগের মতো সহজ আর কিছু নাই। খুবই সুন্দর একটা কথা লিখছে, জৈব যৌগ আসলেই সহজ, তোমাকে জাস্ট রেগুলারলি পড়তে হবে ভাইয়া, গ্যাপ দেওয়া যাবে না। রেগুলারলি তুমি যদি পড়ো জৈব যৌগ তোমার কাছে একদমই কি লাগবে বলো? সহজ লাগবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ আসিফ, সবাইকে আসলে ইন্সপায়ার করার জন্য। আর আসিফ, বোঝা লাগবে তো তোমার টিচার আসলে কে ছিল। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ আসিফ। যাই হোক, আসো। সো নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার কি বলো? বৃদ্ধির উপায়।
সো এখানে বেশ কয়েকটা পয়েন্ট থাকবে। পয়েন্ট নাম্বার এক, পয়েন্ট নাম্বার এক নাম্বার পয়েন্ট হচ্ছে টিইএল, টিইএল, দেন হচ্ছে টিএমএল, টিএমএল যোগ করে, ঠিক আছে? ওকে, আমি দেখাচ্ছি ভাইয়া। পয়েন্ট নাম্বার একে হচ্ছে টিইএল এবং টিএমএল। আচ্ছা, ধর। সো খেয়াল করো, এখানে এখানে আমরা যে পার্টটা দেখবো সেটা একটু বলে দিচ্ছি। ধর, সো দেখো, এটা আমরা কি করতেছিলাম, দুইটা জিনিস আসলে সেম জিনিস ইন্ডিকেট করে, যে নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার কি বলো বৃদ্ধির উপায়, এই দুইটা জিনিস আসলে কি বলো সেম। ওকে, আচ্ছা আচ্ছা। সো নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়, সেটা হচ্ছে কি করা বলো, টিইএল অথবা টিএমএল যোগ করা। টিইএল, টিইএল এ হচ্ছে টেট্রা ইথাইলেট। টিইএল ফুল মিনিংটা একটু লিখে রাখো। টিইএল টেট্রা ইথাইলেট, টিএমএল টেট্রা মিথাইলেট, ঠিক আছে? এটাকে টিইএল এবং টিএমএল বলে, টেট্রা ইথাইলেট, টেট্রা মিথাইলেট, ঠিক আছে? সো আমরা কি লিখবো বলো, যে এটা, সেটা হচ্ছে পয়েন্টের নাম। এক নাম্বার পয়েন্ট, টিইএল টিএমএল যোগ করে যে জ্বালানির সাথে নির্দিষ্ট পরিমাণ টিইএল তথা টেট্রা ইথাইলেট, টিএমএল তথা টেট্রা মিথাইলেট প্রভৃতি যোগ করে নকিং হ্রাস করা যায়। প্রভৃতি যোগ করে নকিং কি করা যায় বলো, হ্রাস করা যায়। সো নাম্বার ওয়ানটা যেটা বললাম, নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়ের এক নাম্বার হচ্ছে টিইএল বা আরেকটা নাম কি বলো, টিএমএল। ওকে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল রাখো, যেটা তোমাকে বললাম, জ্বালানির সাথে নির্দিষ্ট পরিমাণ টিইএল টেট্রা ইথাইলেট অথবা টিএমএল টেট্রা মিথাইলেট প্রভৃতি যোগ করে নকিং হ্রাস করা যায়, ঠিক আছে? ওকে, সেটা গেল হচ্ছে এক নাম্বারটা। সো খেয়াল রাখবা, এটা হচ্ছে এক নাম্বার। ওকে, সো দুই নাম্বারটা হচ্ছে তাপীয় বিভাজন। দেখো, দুই নাম্বারটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। দুই নাম্বারটা হচ্ছে, আমি একটু ঠিক করে নিই জিনিসটা, দাঁড়াও। হ্যাঁ, এই তো। সো এক নাম্বারটা গেল, এবার হচ্ছে কয় নাম্বার বলো, দুই নাম্বার। দুই নাম্বার হচ্ছে তাপীয় বিভাজন। তাপীয় কি বলো, তাপীয় বিভাজন, ঠিক আছে? তাপীয় বিভাজন বা এটা আরেকটা নামে বলে, ঠিক আছে, তাপীয় বিভাজন বা পাইরোলাইসিস। সো মনে রাখো, তাপীয় বিভাজন বা আরেকটা নাম কি বলো, পাইরোলাইসিস। ওকে, সো তাপীয় বিভাজন বা পাইরোলাইসিস মানে কি? পাইরোলাইসিস মানে হচ্ছে বড় কোনো যৌগকে ভেঙে ছোট কোনো যৌগ বানায় ফেলা, ঠিক আছে? ধরো C8H18, এটার নাম কি, C8H18, এটা হলো অকটেন। এটা কি বলো, অকটেন, ঠিক আছে? সো C8H18 এটা হচ্ছে অকটেন। অকটেনকে যদি আমরা তাপ দিয়ে ভাঙি তাহলে C4H10, C4H10, C2H6, সাথে হয় হচ্ছে C2H2। সো দেখো 4 2 2, অর্থাৎ মোট 8টা কার্বন, 10 আর 6 16 আর 2 মোট 18টা হাইড্রোজেন। সেটার নাম হচ্ছে তাপীয় বিভাজন বা কি বলো, পাইরোলাইসিস, ঠিক আছে? খেয়াল রাখবা, যেগুলার এই যে দেখো এখানে কার্বন সংখ্যা বেশি, এগুলা কি করে, উচ্চ নকিং সৃষ্টি করে। এই জিনিসগুলা কি করে, উচ্চ নকিং সৃষ্টি করে, এজন্য এদেরকে ভেঙে কি করা হয়, ছোট কার্বন নাম্বার বানানো হয়। মনে রাখবা, কার্বন নাম্বার বেশি হলে তাদের মধ্যে নকিংটা বেশি হয়। 8টা কার্বন, এখানে নকিং অনেক বেশি হবে, সেগুলাকে ভেঙে আমরা ছোট হাইড্রোকার্বন বানাবো। এখানে 4টা কার্বন, এখানে 2টা, এখানে 2টা। তো উচ্চ নাম্বার বিশিষ্ট কার্বন অধিক নকিং সৃষ্টি করে, এজন্য এদেরকে তাপীয় বিভাজন বা পাইরোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে অপেক্ষাকৃত ছোট নাম্বার বিশিষ্ট কার্বন বানানো হয়। এতে কি হয় বলো, বলো অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়। মনে রাখবে, আমি আবার বলতেছি লাইনটা, তাপীয় বিভাজন বা পাইরোলাইসিসে তোমাকে এই বিক্রিয়াটা লিখতে হবে, ঠিক আছে? এই বিক্রিয়াটা তুমি লিখবা, লেখার পর লিখবা যে জ্বালানি হিসেবে উচ্চতর হাইড্রোকার্বন সমূহ অধিক নকিং সৃষ্টি করে বিধায় এদেরকে ব্যবহারের পূর্বে তাপীয় বিয়োজন বা পাইরোলাইসিস করে ছোট অণুর হাইড্রোকার্বনে রূপান্তরিত করতে হয়, ঠিক আছে? ওকে, কারণ এবং কারণ কি, কারণ লেখার দরকার নাই, লিখবা ছোট অণুর হাইড্রোকার্বনে রূপান্তরিত করতে হয়, এতে অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি দুই নাম্বার পয়েন্টটা। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তাপীয় বিভাজন বা পাইরোলাইসিস।
তাপীয় বিভাজন বা কি বলো পাইরোলাইসিস। ওকে, যে জ্বালানি হিসেবে উচ্চতর হাইড্রোকার্বন সমূহ অধিক নকিং সৃষ্টি করে বলে, ঠিক আছে, এদেরকে ব্যবহারের পূর্বে তাপীয় বিভাজন বা পাইরোলাইসিস করে অপেক্ষাকৃত ছোট অণুর হাইড্রোকার্বনে রূপান্তরিত করতে হয়। এতে অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে কি হয় বলো, নকিং হ্রাস পায়। অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়। সো গেল 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 3 নাম্বার যে পয়েন্টটা দিবা সেটার নাম হচ্ছে সমানুকরণ। 3 নাম্বার পয়েন্টের নাম কি হবে বলো, সমানুকরণ। ঠিক আছে, ওকে। সো 3 নাম্বার পয়েন্টের নাম হবে সমানুকরণ। ওকে, খেয়াল রাখো। সো সমানুকরণ পয়েন্টটা আসলে কি আমি তোমাকে একটু দেখাচ্ছি। ধরো আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 মিথাইল পেন্টেন। ঠিক আছে, 2 মিথাইল, 1 2 3 4 5। সো দেখো এটার নাম কি বলো, 2 মিথাইল পেন্টেন। সো তোমরা নামকরণ অলরেডি সবাই পারো আমি জানি। ঠিক আছে, আমরা প্রথম দিকের পার্টসগুলোতে কি করছিলাম বলো, নামকরণ পড়ছিলাম। সো 2 মিথাইল পেন্টেনকে আমরা যদি কি করি বলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl আর হচ্ছে 300°C উত্তপ্ত করি, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় কিরকম আমি বলতেছি, CH CH CH3। সো দেখো এখানে একটা মিথাইল মূলক শাখায় ছিল। তো তুমি যখন এটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl করবা, 300°C উত্তপ্ত করবা, তখন দেখো এখানে 2টা শাখা চলে আসে। কয়টা শাখা চলে আসছে বলো দেখি, 2টা শাখা। তো এটার নাম কি হবে বলো, এটার নাম হবে 2,3 ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল বিউটেন। ঠিক আছে, একটু লিখে নিও, যদিও খুবই ছোট করে লিখতে হচ্ছে আমাকে। নাম হয়ে যাবে 2,3 ডাইমিথাইল বিউটেন। সেটার নাম হচ্ছে সমানুকরণ। কি নাম বলো, সমানুকরণ। সো খেয়াল রাখবা, পয়েন্টটা হবে সমানুকরণ। ঠিক আছে, এখানে এই বিক্রিয়া দিবা। বিক্রিয়াটাই কি করলাম আমরা বলো দেখি, যে 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেন 2, দেখো 2 নং কার্বনে মিথাইল মূলক আছে। সো 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেনকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl প্রভাবক এবং 300°C উত্তপ্ত করলে উৎপন্ন হয় 2,3 ডাইমিথাইল বিউটেন। সো এই সমানুকরণের জন্য এই বিক্রিয়াটা লিখবা এবং বাংলাতে লিখবা যে সমানুকরণ প্রক্রিয়ায় সরল অ্যালকেনকে শাখাযুক্ত অ্যালকেনে রূপান্তরিত করা হলে অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়। আমি আবারও বলি, কি বলো, সমানুকরণ, পয়েন্টের নাম সমানুকরণ, এই বিক্রিয়াটা দিবা এবং নিচে লিখবা সমানুকরণ প্রক্রিয়ায় সরল অ্যালকেনকে শাখায়িত অ্যালকেনে রূপান্তরিত করা হলে অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়। ঠিক আছে, সমানুকরণ প্রক্রিয়ায় সরল অ্যালকেনকে শাখায়িত অ্যালকেনে রূপান্তরিত করা হলে অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়। ঠিক আছে, মনে রেখো জিনিসটা। ডান ভাইয়া, গেল 3 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টের পর 4 নাম্বার পয়েন্টে আমরা দেখব অ্যালকাইলেশন। 4 নাম্বার পয়েন্টটা কি হবে বলো দেখি ভাইয়াকে। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে অ্যালকাইলেশন। ওকে, সো 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। ওকে, সো 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে অ্যালকাইলেশন। ডান ভাইয়া। সো অ্যালকাইলেশন হচ্ছে, আমি তোমাকে বলি, অ্যালকাইলেশন হচ্ছে সহজ একটা পয়েন্ট। সেটা হচ্ছে তোমার, শোনো একটু ক্লোজ করি, হ্যাঁ, আচ্ছা। সো দেখো অ্যালকাইলেশন সহজ একটা পয়েন্ট। সেটা হচ্ছে তোমার, লিখে নিও, আমি তোমাকে বলে দিচ্ছি যে প্রভাবকের উপস্থিতিতে সরল শিলকল, অ্যালকাইলেশনের বাংলাটা বলে দিচ্ছি, যে প্রভাবকের উপস্থিতিতে সরল শিকল অ্যালকিন বা অ্যালকেন থেকে শাখায়িত হাইড্রোকার্বনে রূপান্তরিত করা হলে শাখা বৃদ্ধির জন্য গলনাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, সো গলনাঙ্ক হ্রাস পায় এবং কার্বন নাম্বার বলো এবং অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পায়। ঠিক আছে, আমি আবার বলতেছি, অ্যালকাইলেশনটা আমাদের যারা টিম মেম্বার আছো একটু লিখে দিও, কি বলো, অ্যালকাইলেশন। ঠিক আছে, হ্যাঁ,
দেখো অমি ভাই অলরেডি 4 নাম্বারটা লিখে দিছে অ্যালকাইলেশনটা। ঠিক আছে, অ্যালকাইলেশনটা কি বলো, যে প্রভাবকের উপস্থিতিতে সরল শিকল অ্যালকিন বা অ্যালকেন থেকে শাখায়িত হাইড্রোকার্বনে রূপান্তরিত করা হলে শাখা বৃদ্ধির জন্য গলনাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, এবং এতে অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিংও হ্রাস পায়। ঠিক আছে, কি বলো পয়েন্টটা বলো, কি বলো পয়েন্টটা, পয়েন্টটার নাম হচ্ছে অ্যালকাইলেশন। ওকে, আচ্ছা। সো অ্যালকাইলেশন হচ্ছে যেটা বললাম, যে প্রভাবকের উপস্থিতিতে সরল শিকল অ্যালকিন বা অ্যালকেন থেকে শাখায়িত হাইড্রোকার্বনে রূপান্তরিত করা হলে শাখা বৃদ্ধির জন্য গলনাঙ্ক হ্রাস পায় এবং এবং কি বললাম বলো, অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে সামগ্রিকভাবে কি হবে বলো, নকিং হ্রাস পাবে। ঠিক আছে, খেয়াল রেখো। আচ্ছা, সো এটা গেল 4 নাম্বারটা অ্যালকাইলেশন। 5 নাম্বারটা হচ্ছে ভাইয়া অ্যারোমেটিকরণ। 5 নাম্বারটা কি বলো, অ্যারোমেটিকরণ। ঠিক আছে, এটা একটু মনে রাখো, এই অ্যারোমেটিকরণটা এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যারোমেটিকরণটা তোমার এই এর বাইরেও পরীক্ষাতে এসে থাকে, এখান থেকে। হ্যাঁ, অ্যারোমেটিকরণটা পরীক্ষাতে এমনিতেও আসে, খেয়াল রাখবা যে অ্যারোমেটিক যৌগের নকিং হ্রাসের প্রবণতা অ্যালিফেটিক যৌগ অপেক্ষা বেশি। মনে রাখবা অ্যারোমেটিক যৌগের নকিং হ্রাসের প্রবণতা অ্যালিফেটিক যৌগ অপেক্ষা বেশি। ঠিক আছে, ওকে। সো এজন্য অ্যালিফেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করা হলে সেখানে কি হয় বলো, নকিং হ্রাস পায়। যেমন ধরো আমি তোমাকে দেখাই, C6H14, এটার নাম হচ্ছে এন হেক্সেন। এন হেক্সেন মানে হচ্ছে নর্মাল হেক্সেন, এন হেক্সেন। ওকে, কি নাম বলো, এন হেক্সেন। এটাকে যদি তুমি কি করো বলো, এটাকে যদি তুমি 500°C দেন হচ্ছে 40 ATM এবং প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড, প্লাটিনাম বা একটা নাম কি বলো, অ্যালুমিনিয়াম অক্সাইড। প্লাটিনামও ইউজ করা যায়, আবার কি বলো অ্যালুমিনিয়াম অক্সাইডও ইউজ করা যায়। তাহলে এখানে উৎপন্ন হয় হচ্ছে তোমার বেনজিন। কি উৎপন্ন হয় বলো, বেনজিন। ঠিক আছে, জিনিসটা একটু মনে রাখো তোমার, সেটা হচ্ছে কি বলো, যে এন হেক্সেনকে 500°C তাপমাত্রায় 40 ATM চাপে প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে কি উৎপন্ন হয় বলো, বেনজিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, বেনজিন। ওকে, আচ্ছা। সো খেয়াল রাখো জিনিসটা, যে এন হেক্সেন কি বলো, এন হেক্সেন এই যৌগটা কখন বলো, প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 500°C তাপমাত্রায় 40 ATM চাপে কি উৎপন্ন করে বলো, বেনজিন উৎপন্ন করে। সো যখন এই অ্যারোমেটিক যৌগের কি হয় বলো, অক্টেন নাম্বার বৃদ্ধি করে। সো অ্যারোমেটিক যৌগ যেহেতু অক্টেন নাম্বার বৃদ্ধি করে, অবভিয়াসলি কি হবে, নকিং হ্রাস পাবে। জিনিসটা মনে রাখো যে অ্যারোমেটিক যৌগের নকিং হ্রাসের ক্ষমতা অ্যালিফেটিক যৌগ অপেক্ষা বেশি। এ কারণে আমরা যদি অ্যালিফেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করি তাহলে অবশ্যই কি হবে, অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে নকিং হ্রাস পাবে। ঠিক আছে, মনে রাখো অক্টেন নাম্বার বৃদ্ধির ফলে কি হবে বলো, নকিং হ্রাস পাবে। সো তাহলে আমাদের কয়টা বৈশিষ্ট্য মোট বলো, 5টা বৈশিষ্ট্য। দেখো নকিং হ্রাসের উপায় বা কি বলো, নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়ে 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার টিইএল বা টিএমএল যোগ করে, 2 নাম্বার তাপীয় বিভাজন বা পাইরোলাইসিস, 3 নাম্বার সমানুকরণ। ঠিক আছে, দেন তোমার 4 এবং 5 নাম্বার, 4 নাম্বার হচ্ছে অ্যালকাইলেশন, 5 নাম্বার হচ্ছে অ্যারোমেটিকরণ। ঠিক আছে ভাইয়া, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। সেই 5টা জিনিস আসলে পরীক্ষাতে খুব বেশি আসে, মনে রাখো। এই কোশ্চেনটা তোমাদের ক্রিয়েটিভে ঘতে আসে, অর্থাৎ কয় নাম্বারের জন্য, 4 নাম্বারের জন্য আসে। সো জিনিসটা মনে রাখো, 5টা পয়েন্ট, নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার কি বলো, বৃদ্ধির উপায়, নকিং হ্রাসের উপায় বা অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়। আচ্ছা, সো গেল এই 5টা। এবার শোনো, এখান থেকে দুটো ছোট্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে। নাম্বার 1 হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া কি, ঠিক আছে, এবং নাম্বার 2 হচ্ছে প্ল্যাটফর্মিং বিক্রিয়া কি। আচ্ছা, নাম্বার 1 কি বলো, অ্যারোমেটিকরণ বিক্রিয়া কি। আমি তোমাকে বলে দিচ্ছি, একটু লিখে নিও তোমরা আসলে, যে জৈব রসায়নে অ্যালিফেটিক যৌগকে
যথাযথ প্রভাবক, তাপমাত্রা এবং চাপ ব্যবহার করে অ্যারোমেটিক যৌগে রূপান্তর করার প্রক্রিয়াকে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে। ঠিক আছে, মানে অ্যারোমেটিকরণ এটা হচ্ছে তোমার নকিং হ্রাসের উপায়ের একটা প্রসেস। আবার অ্যারোমেটিকরণটা কিন্তু কি বললাম বলো, অ্যারোমেটিকরণটা তোমার একটা বিক্রিয়া আকারেও পরীক্ষাতে আসে। ঠিক আছে, মনে রাখো, আমি আবার বলতেছি, অ্যারোমেটিকরণ বিক্রিয়া লিখে নিও সবাই। অ্যারোমেটিকরণ বিক্রিয়া জৈব রসায়নে যথাযথ তাপমাত্রা, চাপ এবং প্রভাবক ব্যবহার করে অ্যালিফেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে রূপান্তর করার প্রক্রিয়াকে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে। ঠিক আছে, আশা রাখি সবাই লিখতে পারছো। ওকে, আচ্ছা। সারা সারা লিখছো ভাইয়া, 5 নম্বরটা আবার একটু বলবেন। 5 নম্বরটা অ্যারোমেটিকরণ ভাইয়া, ওইটাই বলতেছি এখন সারা। ঠিক আছে, এবং দেখো সারা, এখানে তোমাদের ওই যে অমি অলরেডি লিখে দিছে উপরে। সারা খেয়াল করো, অমি অলরেডি 5টা বৈশিষ্ট্যই লিখে দিছে। সো আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে সেপারেটলি পরীক্ষাতে আসে, নাম হচ্ছে তোমার অ্যারোমেটিকরণ বিক্রিয়া। নাম কি বলো? অ্যারোমেটিকরণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, খেয়াল রাখো। সো অ্যারোমেটিকরণ বিক্রিয়া, আমরা এই সেম বিক্রিয়ার এক্সাম্পলটা দিব। ঠিক আছে, শোনো, এই দুইটা জিনিসের সেম এক্সাম্পল, অ্যারোমেটিকরণ বিক্রিয়া আর একটা হচ্ছে প্ল্যাটফর্মিং বিক্রিয়া। প্ল্যাটফর্মিং, ঠিক আছে, আমি লিখতেছি এখানে, দেখাচ্ছি একটু পর। ঠিক আছে, অ্যারোমেটিকরণ বিক্রিয়া বা এটাকে কি বলে, এই জিনিসটার নাম প্ল্যাটফর্মিং বিক্রিয়া। ঠিক আছে, খেয়াল রাখবা, প্ল্যাটফর্মিং বিক্রিয়া, PLAT, প্ল্যাটফর্ম। সো এই যে আমাদের রেল স্টেশনে কি থাকে বলো, প্ল্যাটফর্ম থাকে না, ওখান থেকে আসছে হচ্ছে প্ল্যাটফর্মিং বিক্রিয়া। ওকে, রেল স্টেশনে প্ল্যাটফর্ম থাকে, ওখান থেকে আসছে এই প্ল্যাটফর্মিং বিক্রিয়া। ঠিক আছে, আমি একটু বলতেছি। সো জিনিসটা হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া জৈব রসায়নে উপযুক্ত তাপমাত্রা, চাপ এবং প্রভাবক ব্যবহার করে অ্যালিফেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে রূপান্তর করার প্রক্রিয়াকে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে। ঠিক আছে, গেল প্রথম পার্ট। ঠিক আছে, অ্যারোমেটিকরণ বিক্রিয়া কাকে বলে। আচ্ছা, সো অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেখো লিখে দিছে অমি ভাইয়া, অমি কমেন্ট সেকশনে লিখে দিছে অলরেডি, যারা কমেন্ট থেকে লিখে নিতে পারো তোমরা। আর সেকেন্ডটা হচ্ছে প্ল্যাটফর্মিং বিক্রিয়া। প্ল্যাটফর্মিং বিক্রিয়া কাকে বলে? প্ল্যাটফর্মিং বিক্রিয়া হচ্ছে জৈব রসায়নে অ্যারোমেটিকরণ প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে প্লাটিনাম ব্যবহৃত হলে সেই বিক্রিয়াকে প্ল্যাটফর্মিং বিক্রিয়া বলে। ঠিক আছে, অর্থাৎ যদি যদি কোনো জৈব অ্যারোমেটিকরণ বিক্রিয়া, মনে রাখা লাগবে এটা কিন্তু জৈব অ্যারোমেটিকরণ বিক্রিয়া হওয়া লাগবে, খেয়াল রাখো। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, অমি, হ্যাঁ বলতেছি, আসলে শোনো, একটা সুন্দর ঘটনা আছে আমার আর অমির, যাই হোক। সো শোনো, এখানে যেটা বলতেছিলাম তোমাকে, প্ল্যাটফর্মিং বিক্রিয়া, কি বিক্রিয়া বলো? প্ল্যাটফর্মিং বিক্রিয়া। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো, প্ল্যাটফর্মিং বিক্রিয়া হচ্ছে জৈব অ্যারোমেটিকরণ বিক্রিয়াতে যদি প্রভাবক হিসেবে প্লাটিনাম ব্যবহৃত হয় তবে একে প্ল্যাটফর্মিং বিক্রিয়া বলে। ঠিক আছে, অর্থাৎ শর্ত আছে কিন্তু ভাইয়া, বিক্রিয়াটা কি হওয়া লাগবে? জৈব অ্যারোমেটিকরণ বিক্রিয়া হওয়া লাগবে। এবং 2 নম্বর শর্ত হচ্ছে প্রভাবক হিসেবে কি বলো, প্লাটিনাম ইউজ করা লাগবে। প্লাটিনাম থেকে টার্মসটা আসছে প্ল্যাটফর্ম। ঠিক আছে, প্লাটিনাম থেকে প্ল্যাটফর্মিং। জৈব অ্যারোমেটিকরণ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে প্লাটিনাম ব্যবহৃত হলে একে আমরা প্ল্যাটফর্মিং বিক্রিয়া বলি। কি বলি বলো? প্ল্যাটফর্মিং বিক্রিয়া বলি। ঠিক আছে, খেয়াল রেখো। ওকে, আচ্ছা। সো অ্যারোমেটিকরণ বিক্রিয়া, প্ল্যাটফর্মিং বিক্রিয়া, এই সবগুলার জিনিসটা মানে সবগুলার আসলে গোড়া কিন্তু এক জায়গাতেই। ঠিক আছে, সবগুলার গোড়া কোথায় বলো? এক জায়গাতেই, সেটা হচ্ছে ওই একটাই বিক্রিয়া। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো, বস। ঠিক আছে, দেখো এখানে এই যে এই একটা বিক্রিয়াই ভাইয়া, এটাই অ্যারোমেটিকরণ বিক্রিয়ারও এক্সাম্পল। এটা কি বলো? প্ল্যাটফর্মিং বিক্রিয়ারও এক্সাম্পল। এই সেম বিক্রিয়া, এই একটা শিখলে তোমার ওই যে বলে না, এক ঢিলে কয়েক পাখি মারা হয়ে যাবে। অ্যারোমেটিকরণ বিক্রিয়া বললেও তুমি এই এক্সাম্পল দিবা, প্ল্যাটফর্মিং বিক্রিয়া বললেও তুমি এই সেম এক্সাম্পল দিবা। মনে থাকবে ভাইয়া, অ্যারোমেটিকরণ বললেও সেম এক্সাম্পল, প্ল্যাটফর্মিং বিক্রিয়া বললেও সেম এক্সাম্পল। ওকে, যেমন এখানে আমরা কি করছি, হেক্সেন, এন হেক্সেন মানে নর্মাল হেক্সেন। এন হেক্সেনকে প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড
প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 ATM চাপে নিয়ে গেলে উৎপন্ন হয় কি বলো? বেনজিন। ওকে, উৎপন্ন কি হয় বলো? বেনজিন। এবং এটার নামই হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া। এবং শুধু যদি তুমি প্লাটিনাম ইউজ করো সেটার নাম হচ্ছে প্ল্যাটফর্মিং বিক্রিয়া। কি নাম বলো? প্ল্যাটফর্মিং বিক্রিয়া। মনে থাকবে? আচ্ছা, সো শোনো, হ্যাঁ হ্যাঁ, সো এখানে আমি একটু কমেন্টগুলো পড়ি। সো তোমরা এতক্ষণ জানাও, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে আমরা যা লিখলাম সেটা আসলে আমরা বুঝতে পেরেছি কিনা। আমরা যা লিখলাম সেটা ভাইয়া এতক্ষণ যা যা পড়ালাম, ঠিক আছে, সেটা আমরা আসলে বুঝতে পেরেছি কি না। ওকে, সো হ্যাঁ, অমি আসলে সবগুলো অক্টেন নাম্বার বৃদ্ধির উপায় একবারে লিখে দিছে। দেন সারা, সারা 5 নাম্বার পয়েন্টটা আমি লিখে দিছে, তুমি একটু দেখে লিখতে পারো, ঠিক আছে। ওকে, অ্যারোমেটিকরণ ইংলিশে বলে হচ্ছে অ্যারোমেটাইজেশন, অ্যারোমেটাইজেশন, ঠিক আছে। অ্যারোমেটিকরণ ইংলিশে বলে অ্যারোমেটাইজেশন। ওকে, আচ্ছা। দেন অমি, অমি হ্যাঁ হ্যাঁ লিখছো। ইয়াসিন খান, ইয়াসিন খান লিখছে কার্বন সংখ্যা কমলে অক্টেন নাম্বার বাড়ে কিভাবে? ঠিক আছে, এটা ওদের ভাইয়া ন্যাচারাল বৈশিষ্ট্য ভাইয়া, এটা ওই যৌগের বৈশিষ্ট্য এবং পরীক্ষালব্ধ একটা এক্সপেরিমেন্ট যে কার্বন নাম্বার যত কম হয়, কার্বন সংখ্যা কম হলে মানে কি ছোট হাইড্রোকার্বন, সো ছোট হাইড্রোকার্বনগুলো ইজিলি পুড়ে যায়। সো ইজিলি পুড়ে গেলে সেটার কি হয় বলো? অক্টেন নাম্বারটা আসলে বেড়ে যায়। ঠিক আছে, ইজিলি পুড়ে গেলে মানে কি সেখানে তোমার কোনো এক্সট্রা নকিং বা ধাক্কা সৃষ্টি হবে না, খেয়াল রাখো। সো অমি লিখছে এখানে কে জানি এয়ারপোর্টে গিয়ে প্ল্যাটফর্ম খুঁজতেছিল। সো শোনো ভাইয়া, এটা নিয়ে খুব সুন্দর একটা ছোট্ট কাহিনী আছে, আমরা প্রায় অনেকক্ষণ পড়ে ফেলছি, আমি একটু কাহিনীটা মনে হয় গত রোজার ঈদে ভাইয়া, হ্যাঁ গত রোজার ঈদের পরে, ঠিক আছে। সো গত রোজার ঈদের পরে আসলে টু বি অনেস্ট ভাইয়া, আমি আসলে 2বার তোমার কক্সবাজার গিয়েছিলাম অমিদের সাথে, অমির আমাকে নিয়ে গেছিল। সো আমি আসলে নিজে তোমার এয়ারপোর্টে গিয়ে তোমার ওখানে গিয়ে আমি প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, ঠিক আছে। সো এটা আসলে অমি যে লিখছে যে কে জানি এয়ারপোর্টে গিয়ে প্ল্যাটফর্ম খুঁজতেছিল, সেটা আসলে আমি নিজে, ঠিক আছে। সো এটা আসলে আমার লাইফের প্রথম মানে জার্নি বাই এয়ার ছিল। আমি এর আগে কখনো বিমান, প্লেন জার্নি বাই প্লেন, জার্নি বাই এয়ার একই, ঠিক আছে। সো এর আগে কখনো ভাই বিমানে উঠি নাই। সো এই আলহামদুলিল্লাহ অমিতের সহযোগিতায় আসলে উঠতে পারছিলাম। সো আমি নিজে আসলে এয়ারপোর্টে গিয়ে তোমার এই প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম। সো তোমরা জানো যে বাংলাদেশ এয়ারপোর্টে মানে ঢাকায় যে তোমার এয়ারপোর্ট আছে, তোমার বিমানবন্দর কুর্মিটোলা। সো ওখানে তোমার দুইটা থাকে, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। সো জিনিসটা আসলে সত্যি মজার, এবং জার্নি অন প্লেন আসলে কি বলবো, একটা সত্যি বলতে একটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। উপর থেকে অনেক সুন্দর এবং অনেক ছোট ছোট দেখা যায়, ঠিক আছে। নদী নালাগুলা শোনো, বিলিভ মি ভাই, নদীগুলো তোমার আঁকা বাঁকা সাপের মতো দেখা যায়। এবং বাংলাদেশ তোমরা জানো নদীমাতৃক দেশ, তো অনেক অনেক নদী এখানে। সো এবং দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে। সো থ্যাংক ইউ অমি, থ্যাংক ইউ তোমাদের ফ্যামিলিকে যে আমাকে আসলে এটার যোগ্য মনে করার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আশা রাখি সবগুলো বুঝলা। অ্যারোমেটিকরণ ইংলিশ বললাম তোমাদেরকে, অ্যারোমেটাইজেশন, ঠিক আছে। আশা রাখি সবাই বুঝতে পারছো। সো হ্যাঁ, অনেকেই লিখছো, দুর্জয়, মিথিলা, ফারহানা, সাদিয়া, নাজমুস সালেহিন, সিয়াম, দেন হচ্ছে সুমায়া, নওশিন, অথই, হ্যাঁ আসিফ। সো আশা রাখি আচ্ছা আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, রিদি জিজ্ঞেস করছো ভাই প্ল্যাটফর্মিং রিয়াকশনে কি প্রভাব বিষয়ে শুধু প্লাটিনাম দিব না? হ্যাঁ, রিদির এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ভ্যালিড একটা কোয়েশ্চেন ভাইয়া। আচ্ছা, সো রিদির এই কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড, সেটা হচ্ছে প্ল্যাটফর্মিং রিয়াকশনে আমরা কিন্তু প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইডটা দিব না, শুধুমাত্র কি দিব বলো? প্লাটিনাম দিব। প্ল্যাটফর্মিং রিয়াকশনে আমরা প্রভাবক হিসেবে শুধুমাত্র কি দিব বলো? প্লাটিনাম দিব। আমরা কখনোই কি দিব না বলো? অ্যালুমিনিয়াম অক্সাইডটা দিব না। জিনিসটা যেন মনে থাকে সবার, প্ল্যাটফর্মিং রিয়াকশনে প্রভাবক হিসেবে শুধুমাত্র কি দিব? প্লাটিনাম দিব। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো দোয়া রাখো আমি, ঠিক আছে। আবার লিখছে, আবার হবে ইনশাল্লাহ, এইসব করোনা শেষ হোক ইনশাল্লাহ, শেষ হবে ভাইয়া। আমরা ইনশাল্লাহ বুঝে বললাম সামনের জার্নিটা ইনশাল্লাহ ভাইয়া দেশের ভিতরে না, আমি চেষ্টা করব ভাইয়া দেশের বাইরে দেয়া যায় কিনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুমায়া, নওশিন, অথই, আমিও 3বার কক্সবাজার গিয়েছি, 2বার প্লেনে গিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুমায়া, নওশিন, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা আচ্ছা, সো যাই হোক ভাইয়া, আশা রাখি। আচ্ছা আচ্ছা, খেয়াল করো এখানে
সো যেটা বলতেছিলাম ভাইয়া, কি বুঝার অভাব সারা, আমি কি বুঝাতে পারতেছি না, আমাকে একটু বইলো। আচ্ছা, সো আসো এরপরে যে টপিকসটা আমরা আজকে ইনশাআল্লাহ দেখব সেটা হচ্ছে, টাইটেল দাও খাতায়, এটা পরীক্ষাতে খুব বেশি আসে। সেটার নাম হচ্ছে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান, প্রমাণ করো। ঠিক আছে, বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান, প্রমাণ করো। লিখে নাও সবাই। ঠিক আছে, সো খেয়াল রাখো। সো দেখো এখানে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান। আচ্ছা 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 আচ্ছা, আসো এখানে। সো যেটা তোমাকে বললাম, বেনজিনের অসম্পৃক্ততা কি বলো? বেনজিনের বেনজিনের অসম্পৃক্ততা। ওকে, অসম্পৃক্ততা। আচ্ছা আচ্ছা, আসো। সো বেনজিনের অসম্পৃক্ততার পার্টসটা আমরা আসলে এখন একটু দেখব। সো অসম্পৃক্ততা মানে কি বলো দেখি ভাইয়াকে। অসম্পৃক্ততা মানে হচ্ছে যে কার্বন কার্বন মাল্টি বন্ড, ঠিক না? অসম্পৃক্ততার মানে হচ্ছে কার্বন কার্বন মাল্টি বন্ড, অর্থাৎ সরি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা কি বলি বলো? অসম্পৃক্ততা বলে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো এখানে যেটা আমি তোমাকে বলতেছিলাম, অসম্পৃক্ততা হচ্ছে কার্বন কার্বন কি বন্ড বলো? মাল্টি বন্ড। ওকে, আচ্ছা। সো বেনজিনে কয়টা বলো? তিনটা দ্বিবন্ধন আছে। সো বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এতে তিনটা দ্বিবন্ধন আছে, এটা একটা প্রমাণ আসে পরীক্ষাতে। ঠিক আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনও। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনও। সো হ্যাঁ, আমি তোমাদেরকে লিখে একবারে দেখাচ্ছি ভাইয়া। সো দুইটা বিক্রিয়া এখানে শিখা লাগে। কয়টা বিক্রিয়া বলো? দুইটা বিক্রিয়া, 2 নাম্বার। সো দেখো যে বেনজিনের অসম্পৃক্ততা, আমি বলি একটু শোনো, বাংলাটা একটু লিখে নিও। বেনজিনের অসম্পৃক্ততা, ঠিক আছে, যে অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্যপূর্ণ রাসায়নিক বিক্রিয়া হলো দ্রুত বিক্রিয়ার মাধ্যমে দ্রুত যৌগ গঠন এবং একটি জৈব যৌগে এবং একটি দ্রুত বিক্রিয়ায় কোনো জৈব যৌগে যত মোল বিকারক যুক্ত হবে সেই জৈব যৌগে ততটি দ্বিবন্ধন থাকবে। এই অনুসারে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান। হাইড্রোজিনেশন বিক্রিয়া একটা নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। আমি আবার বলি, তো শোনো, ভূমিকাটা আমি একটু বলতেছি। আচ্ছা আচ্ছা, তো দেখো ভূমিকাটা আমি একটু বলতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, খেয়াল করো। ভূমিকাটা ভাইয়া একটু বলে দিচ্ছি আবার। সেটা হচ্ছে বেনজিনের অসম্পৃক্ততা। ঠিক আছে, যে অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো দ্রুত বিক্রিয়ার মাধ্যমে দ্রুত যৌগ গঠন। ঠিক আছে, এবং একটি দ্রুত বিক্রিয়ায় কোনো যৌগের সঙ্গে যত মোল বিকারক যুক্ত হবে ওই জৈব যৌগে ততটি দ্বিবন্ধন উপস্থিত। ঠিক আছে, ওকে। সো এবার আমরা কি লিখবো বলো? বিক্রিয়াটা একটু দেখবো। আচ্ছা, সো এবার আমরা বিক্রিয়াটা একটু দেখব। ফার্স্টেই শোনো এখানে, হ্যাঁ, একটু জানো, আমি একটু খেয়াল করো, লিখে একবারে নিচ্ছি। সো এটা খুবই সহজ একটা প্রসেস আসলে। ঠিক আছে, এটা খুবই সহজ একটা প্রসেস, আমি লিখে একদম দেখাই। হ্যাঁ, দাঁড়াও ভাইয়া। সো ক্লোরিন, দেন হচ্ছে ক্লোরিন, 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 ওকে, ক্লোরিন ক্লোরিন। আচ্ছা, আসো। সো খেয়াল করো, বেনজিনের অসম্পৃক্ততা, এখানে দুইটা পয়েন্ট দেওয়া লাগবে, বাট দুইটা পয়েন্টের বিক্রিয়া কিন্তু তোমার কয়টা বলো? একটা। দুইটা পয়েন্টের একটা হচ্ছে হাইড্রোজিনেশন বিক্রিয়া এবং 2 নাম্বারটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। একটা পয়েন্ট কি? হাইড্রোজিনেশন বিক্রিয়া, একটা পয়েন্ট হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া, আসো এখানে একটু দেখাই দিই। সো দেখো এখানে বেনজিনের অসম্পৃক্ততা, ঠিক আছে, একটু ধর। সো বন্ধুরা একটু খাতায় খেয়াল করো। সো দুইটা পয়েন্ট কিন্তু একসাথে ভাইয়া। তো দুইটা বিক্রিয়া কিন্তু এখানে দেখো, বেনজিন, এই যে বেনজিন থেকে ভাইয়া কি করছি বলো? বেনজিনের অসম্পৃক্ততা, বেনজিনের অসম্পৃক্ততা। সো এখানে কি বললাম বলো? এখান থেকে বামে একটা বিক্রিয়া, ডানে একটা বিক্রিয়া। সো দেখো দুইটা বিক্রিয়া কিন্তু এখানে আমি আঁকছি, একটা ডান দিকে, একটা বাম দিকে। সো বেনজিন কি হয়েছে শোনো, এখানে বেনজিন, এখানে কি হয়েছে আমি তোমাকে একটু বলি ঠিক করে ধরে। সো দেখো বেনজিন, বেনজিন কি করে বলো? বেনজিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? ঠিকভাবে ধর, ঠিক আছে,
বেনজিন 200°C তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে বলো? সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো? সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। আচ্ছা আচ্ছা, ওকে। সো সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। আবার কি করে বেনজিন? দেখো বাম দিকে 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউভি মানে কি বলো? আলট্রা ভায়োলেট রে। সো বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আলট্রা ভায়োলেট রে মানে সূর্যালোকের উপস্থিতিতে বলো কি উৎপন্ন করে? এই যে এটার নাম কি বলো? এটার কয়েকটা নাম আছে। এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। আমি লিখে দিচ্ছি, এটা তো বুঝতেই পারতেছো। এটা কি বলো? বেনজিন। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এটার নাম কি বলো? সাইক্লোহেক্সেন। বেনজিন সাইক্লোহেক্সেন, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন অথবা এটার নাম লিন্ডেন। মনে রাখবা, এটার নাম গ্যামাক্সিন, এটার নাম লিন্ডেন, এটার নাম হচ্ছে, এটাকে বেনজিন হেক্সাক্লোরাইডও বলে। বেনজিন হেক্সাক্লোরাইড। অনেকগুলো নাম মনে রাখা লাগবে এবং মনে রাখবা এটা হচ্ছে গামা সমাণু। এগুলা সবগুলো পরীক্ষার জন্য অবজেক্টিভে আসে, খেয়াল রাখবা। এবং এই গ্যামাক্সিন বা লিন্ডেন বা বেনজিন এটা আসলে কাজ করে হচ্ছে তোমার কীটনাশক হিসাবে। কি হিসাবে ভাইয়া? কীটনাশক হিসেবে। সো জিনিসগুলো একটু মনে রাখো। সো দুইটা বিক্রিয়া, বেনজিনের অসম্পৃক্ততা। সো অসম্পৃক্ততা মানে কি বলো? মাল্টিবন্ড, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এটাকে আমরা অসম্পৃক্ততা বলি। ঠিক আছে? সো আমরা কি বলবো এখানে ভাইয়া? খেয়াল করো যে অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো দ্রুত বিক্রিয়ার মাধ্যমে দ্রুত যৌগ গঠন। ঠিক আছে? এবং দ্রুত বিক্রিয়ায় কোনো জৈব যৌগে যত মোল বিকারক যুক্ত হবে ওই জৈব যৌগে ততটি দ্বিবন্ধন থাকবে। সো দুইটা পয়েন্টের এক নাম্বারটা হচ্ছে হাইড্রোজিনেশন বিক্রিয়া। এক নাম্বারটা কি বলো? হাইড্রোজিনেশন বিক্রিয়া। ওকে। সো এক নাম্বারটা হচ্ছে হাইড্রোজিনেশন বিক্রিয়া, যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200°C তাপমাত্রায় বেনজিন 3 মোল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। এটার নাম কি বলো? হাইড্রোজিনেশন বিক্রিয়া, এক নাম্বারটা। এবং দুই নাম্বারটা হচ্ছে ভাইয়া ক্লোরিনেশন বিক্রিয়া। কি নাম্বার বলো? কি নাম বলো? ক্লোরিনেশন বিক্রিয়া। ওকে, আচ্ছা। সো ক্লোরিনেশন বিক্রিয়াতে কি হয় শোনো, বেনজিন আলট্রা ইউভি মানে আলট্রা ভায়োলেট রে। সো বেনজিন সূর্যালোকের উপস্থিতিতে 3 মোল ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে কি বলো? গ্যামাক্সিন। ঠিক আছে? সো দেখো এখানেও কত বলো ভাইয়া? এখানেও 3 মোল ক্লোরিন, এখানেও 3 মোল কি বলো? হাইড্রোজেন। 3 মোল ক্লোরিন যুক্ত হচ্ছে, 3 মোল হাইড্রোজেন যুক্ত হচ্ছে। সো যেহেতু 3 মোল করে যুক্ত হয়, তার মানে কি বেনজিনে কয়টা বলো? 3টা দ্বিবন্ধন বিদ্যমান। ওই যে বললাম যে কোনো দ্রুত বিক্রিয়ায় যত মোল বিকারক যুক্ত হবে ততগুলো কি বলো? দ্বিবন্ধন। তো যেহেতু 3 মোল ক্লোরিন যুক্ত হচ্ছে অথবা 3 মোল হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তার মানে কি এখানে বলো? এখানে কি বলো? তার মানে এখানে হচ্ছে বলো 3টা দ্বিবন্ধন বিদ্যমান। সো গ্যামাক্সিনের অনেকগুলা জিনিস তোমার মনে রাখা লাগবে। গ্যামাক্সিনের বেশ কয়েকটা নাম: গ্যামাক্সিন, লিন্ডেন, বেনজিন হেক্সাক্লোরাইড, গামা সমাণু। ঠিক আছে? এবং এই গ্যামাক্সিন বা লিন্ডেনটা একটা কীটনাশক হিসেবে কাজ করে। কি হিসাবে বলো? কীটনাশক হিসেবে কাজ করে। ঠিক আছে? সো বেনজিনের অসম্পৃক্ততা গেল। বুঝা কি গেছে সবার আসলে জিনিসটা ভাইয়া? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জিনিসটার ভাইয়া। ওকে। যদিও ক্লাস শেষে আমরা জিনিসগুলো গ্রুপে একটু কি করি বলো? দিয়ে দেওয়ার চেষ্টা করি। ডান ভাইয়া? আচ্ছা। সো দেখো এখানে হ্যাঁ, সো এখানে দেখো ভাইয়া, অমি অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে যে সাইক্লোহেক্সেন 3 অণু হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে উৎপন্ন করে। সো হ্যাঁ, থ্যাংক ইউ অমি। দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে হাইড্রোজিনেশন এবং আরেকটা হচ্ছে ভাইয়া ক্লোরিনেশন বিক্রিয়া। ঠিক আছে? ওকে। সো থ্যাংক ইউ তোষ্টাও লিখে দিছে। দেখো সবাই আসলে লিখে দিচ্ছে। সো তোমাদের যাদের যাদের দরকার বাংলাগুলো বিক্রিয়া ভাইয়া বোর্ডে বলি, খাতাতে লিখে দিচ্ছি। এবং দেখো বাংলাগুলা কিন্তু ওরা আসলে তোমার কমেন্ট সেকশনে অমি, তোষ্টা বা আমাদের অন্য যারা টিম মেম্বার আছে ওরা কিন্তু অহরহ লিখে দিচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই ওদের লেখা দেখে হলেও তোমরা কিন্তু এই জিনিসগুলো আসলে পড়ে নিতে পারো। ঠিক আছে? বা লিখে নিতে পারো। ওকে। সো আসলে রমজান মাস তো আমাদের ক্লাস ডিউরেশন একটু কমাই দিই আমরা।
আমাদের আজকের এই ক্লাসটা এতটুকু পর্যন্তই। আশা রাখি যারা আমরা ক্লাস করছি আমরা সবাই আসলে ঠিক মতো বুঝতে পারছি। সো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার আজকে বিকাল 3টার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই কি বলো, সবার জন্য দোয়া করো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।